শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত 24 ঘন্টায়। আপনাদের সাথে আছি আমি শারমিন চৌধুরী। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং এই হরতাল অবরোধের মধ্যেই আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ 3 সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন এবং যেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 28 এপ্রিল। এ ব্যাপারেই আজকে আমরা কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত অতিথিদের সাথে। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে প্রথমে আছেন বদিউল আলম মজুমদার, তিনি সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। আমাদের সাথে আছেন রাশেক রহমান, সহ সম্পাদক আওয়ামী লীগ, এবং আছেন অধ্যাপক ডক্টর জিয়া রহমান, চেয়ারম্যান ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা শুরু করব আলোচনায়। আমরা প্রথমেই জানতে চাই, বদিউল আলম মজুমদার, আপনার সাথে কথা বলতে চাই, জানতে চাই যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা, টানা হরতাল অবরোধ চলছে, এর মধ্যে আজ প্রথমেই যেটা বলছিলাম যে আজ বিকেলে তফসিল ঘোষণা করলো ঢাকা 2 সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের। এই বিষয়টাকেই আপনি কিভাবে দেখছেন? আমি নির্বাচনের পক্ষে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান গঠিত হয় না যদি নির্বাচন না হয়। অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে, সরকারি কর্মকর্তাদের নিয়ে যদি এদেরকে দিয়ে যদি পরিষদ পরিচালনা করা হয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান, তাহলে এগুলোকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান বলা যায় না। তাই নির্বাচন হওয়াটা জরুরি এবং নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা এই সকল প্রতিষ্ঠান পরিচালনা করবে এবং এই সকল স্থানীয় পর্যায়েও জনপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত হবে। তাই স্থানীয় পর্যায়ে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং এদের মাধ্যমেই নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে শাসন কার্য পরিচালনা করবে। এটাই আমাদের সাংবিধানিক নির্দেশনা। কিন্তু যেটা বর্তমান পরিস্থিতিতে আপনি যে কথা বলতেছিলেন, যেই রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা চলছে, এই পর্যায়ে নির্বাচন হওয়াটা কতটুকু যৌক্তিক? তো আমি মনে করি নির্বাচন হওয়াটা গুরুত্বপূর্ণ। বাট একই সময়ে আমি আশা করব যে নির্বাচন কমিশন এবং সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনের জন্য যে যথাযথ পরিবেশ নিশ্চিত করবে, এমন পরিবেশ নিশ্চিত করবে যাতে প্রার্থীরা বিনা দ্বিধায় প্রার্থী হতে পারে। তারা কোনো রকম ওই দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, তারা নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে পারবে। একই সাথে ভোটাররাও কোনো রকম ওই যে শঙ্কামুক্ত, সব রকম শঙ্কামুক্ত হয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তাই নির্বাচনী পরিবেশটা যথাযথ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে নির্বাচন হওয়া দরকার। একই সময়ে নির্বাচনী পরিবেশ সম্পর্কে যদি আমি একটু রাশেক রহমান আপনার কাছে আসি, যে আমরা দেখেছি গত 5ই জানুয়ারি নির্বাচন, সেখানে সহিংসতা কিরকম ছিল, নাশকতা ছিল, আমরা দেখেছি সেটা। তারপরে এবার আবার নির্বাচন হচ্ছে, যদিও সিটি কর্পোরেশন নির্বাচন। সেক্ষেত্রে আসলে নির্বাচনী পরিবেশটা কেমন থাকবে বলে মনে করেন এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে, যেখানে আমরা প্রতিদিনই বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাচ্ছি? আপনাকে ধন্যবাদ। প্রথমতই নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচন ছাড়া মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নির্বাচন ছাড়াও আশার প্রতিফলন কিছুটা ঘটে। ওটাকে অর্থনীতির ভাষায় টিন পট কেস বলা হয়ে থাকে। নিশ্চয়ই আমরা সভ্য দেশ হিসেবে টিন পট কেসে পরিণত হতে চাই না। আমরা সত্যিকার ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রস্ফুটনে চাই। বর্তমানে আপনি যে নাশকতার কথা বলছেন, আমি তো তৃণমূলের রাজনীতি করি। নিজেকে এলাকায় যেতে হয়, আমার বাড়ি রংপুর, সেখান থেকে প্রতিদিন শত শত মানুষ আসে। পরিবেশ বর্তমানে যথেষ্ট শান্ত এবং হরতাল অবরোধের নামে যে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল তা ডাইলিউটেড হয়ে গেছে, অর্থাৎ এর যে এফেক্টিভনেস সেটা নষ্ট হয়ে গেছে। সমস্ত জাতি এবং আপনার দর্শকরা সবাই জানেন যে আজকে 73 দিন ধরে কন্টিনিউয়াসলি হরতাল এবং অবরোধ দেওয়ার মধ্যে দিয়ে যেটা হয়েছে, হরতাল এবং অবরোধের প্রতি কারোর তো সমর্থন নাই, বরঞ্চ আমরা যারা এই দেশের নাগরিক, আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা, সকলে তার নিজ শক্তিতে রাস্তায় বেরিয়ে পড়েছে। তারা তাদের কাজকর্ম করছে, স্বাভাবিক জীবনযাপন করার জন্য যা যা করেন তাই করছেন। আমি শুধু এতটুকু অ্যাসিওর করতে পারি যে সিটি কর্পোরেশন নির্বাচনের যে তফসিলটি ঘোষণা হয়েছে, এই সিটি কর্পোরেশনের নির্বাচন করার জন্য যে শান্ত পরিস্থিতির প্রয়োজন, সেই পরিস্থিতি সরকার অবশ্যই নিশ্চিত করবে। এবং ইতিমধ্যেই আপনি ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি একটু ঘোরাঘুরি করেন, আপনি দেখবেন যে সম্ভাব্য প্রার্থীদের ভিতরেও
চাঞ্চল্য পরিলক্ষিত হয়েছে। শুধু তাই না, আজকে খন্দকার মাহবুবউদ্দিন সাহেব, একজন সম্মানিত জাতীয়তাবাদী দলের নেতা, যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু বলেছেন যে যদি জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নেয় এই নির্বাচন করার জন্য, সেই ক্ষেত্রে তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই নির্বাচনটিকে মোকাবেলা করবেন। অর্থাৎ মানসিকভাবে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরাও সম্পূর্ণভাবে প্রস্তুত এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নিজেদেরকে নিযুক্ত করায়, এবং এর মধ্যে দিয়ে নির্বাচন যুদ্ধই বলুন বা নির্বাচন পরীক্ষাই বলুন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমার ধারণা তাদের মনোবাঞ্ছা এবং অভিলাষ যথেষ্ট পরিমাণে উপস্থিত। সো আই ক্যান অনলি মেক এ রিকোয়েস্ট, একটা আহ্বান, অনুরোধ জানাতে পারি সাধারণ একজন নাগরিক হিসেবে। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া ইমিডিয়েটলি এই ডাইলিউটেড, অর্থাৎ এই যে হরতাল এবং অবরোধের নামে যে নাশকতা চলছে সেটাকে পরিহার করে, আমার মনে হয় ওনার যে জনসমর্থন আছে তা পরিষ্কার করে নেওয়ার সবচেয়ে বড় উপায় হবে এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা। আপনাকে মাইন্ড ইউ, এর আগের 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু জাতীয়তাবাদী দল ভালোভাবেই জয়ী হয়েছে। এবং আমি যদি এখন একটু অধ্যাপক ডক্টর জিয়া রহমান আপনার কাছে আসতে চাই, আপনিও কি রাশিক রহমানের সাথে একমত? উনি যেটা বলছিলেন যে নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ব্যাপারে যুগ্ম মহাসচিবের কথা বললেন, মাহবুবউদ্দিন খোকনের কথা বললেন, যে উনি বলেছেন যে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারে যদি দলীয় ফোরামের সিদ্ধান্ত হয়। বিএনপির অংশগ্রহণের ব্যাপারে কতটুকু আশাবাদী? ধন্যবাদ। না, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু একাধিকবার এই কথাটি বলেছি যে আসলে যে আন্দোলন সংগ্রাম এটা একটা যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য একটি, বিশেষ করে আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের দেশে খুব একটা স্বাভাবিক ঘটনা। এটি কিন্তু আমরা বারবার বলছি যে আন্দোলনটি, আমি খুব দায়িত্ব নিয়ে কয়েকটি জায়গায় বলেছিলাম যে এই আন্দোলন ব্যর্থ হবে। তার একটি কারণ হচ্ছে আন্দোলনের কিছু স্ট্র্যাটেজি থাকে, আন্দোলনের কিছু উদ্দেশ্য থাকে, আন্দোলনের কিছু গোল থাকে, এগুলো কোনো কিছুই খুব স্পষ্ট ছিল না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্দোলনের মধ্যে যে একটা স্টেক হোল্ডারদের পার্টিসিপেশন থাকে, অ্যাপার্ট ফ্রম দি মাস মোবিলাইজেশন, সাধারণ মানুষের মোবিলাইজেশনের বাইরেও একেবারে যারা আন্দোলন, এগুলো কোনো কিছু উপস্থিত ছিল না। তো সেই জায়গায় আমি কিন্তু একাধিকবার বলেছি যে আন্দোলন ব্যর্থ হবে, এটা কোনো আন্দোলনই না। এবং এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে, বিএনপির মতো এত বড় একটা দল, যাদের জনসমর্থন আছে, যারা অনেকবার ক্ষমতায় ছিল, তারা এটাকে একটা রিভিউ করলো না কোনোভাবে। দেখেন 2013-এ তারা একই পন্থা হাতে নিয়েছিল এবং সেটাও কিন্তু ব্যর্থ হয়েছিল। এবং 5ই জানুয়ারির নির্বাচনটা কিন্তু আসলে তারা প্রতিরোধ, বর্জন, প্রতিরোধ সবকিছু ডাক দিয়েছিল। এটা না যে ধরেন আওয়ামী লীগ করেছে, তারা বলেছিল সংবিধানের মানে এক ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন, কিন্তু এটা কিন্তু একটা মানে সোশ্যাল কন্ট্রাক্ট ছিল না। বিএনপি যদি সেটা মেনে নিত, মানে আমি বারবার বলছি যে আমরা এক দল যাবে ক্ষমতায়, আর এক দল আসবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গায় বিএনপির কিন্তু অনেকগুলো এক্সিট পয়েন্ট ছিল, 73 ডেজ, কতগুলো মানুষ মারা গেছে আপনি চিন্তা করেন। এটাকেও কি আপনি এখন একটা এক্সিট পয়েন্ট হিসেবে দেখছেন? এক্সিট পয়েন্ট অনেকগুলো পেয়েছে তারা, কিন্তু আমি বারবার বলছি, এবং লাস্ট যেদিন বেগম জিয়া একটা সংবাদ সম্মেলন করেছে, আমি অনেস্টলি বলি, যেটা মুভমেন্ট নিয়ে কাজ করি, আমি সংবাদ সম্মেলন পরে আমি একটু ভীত ছিলাম যে নির্লিপ্তভাবে তিনি এটাকে আরো টেনে নিলেন। কারণ আমার একটা ভয় ছিল যে অন্য কোনো শক্তির কোনো নাশকতার পরিকল্পনা আছে কিনা, যেটা কিনা তিনি এই বাস্তবতা না বুঝে এটাকে দীর্ঘায়িত করছেন। তো এরকমই একটি জায়গায় আমি আসলে খুব এক অর্থে খুব একটা সাধারণ নাগরিক হিসেবে আমি খুব আশান্বিত হয়েছি আজকের যেই ঘটনাটি দেখেছি খন্দকার মাহবুবউদ্দিন সাহেবের। এবং আমি মনে করি, আমি বদিউল আলম মজুমদার সাথে আমি অ্যাবসলিউটলি একমত, আমি মনে করি নির্বাচনের কোনো বিকল্প নেই এবং এই নির্বাচন বিএনপি পার্টিসিপেট করুক, আমরা সেটাই চাইবো। এবং আমরা একটা ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, সোসাইটি একটা ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে এবং সমস্ত সোশিও ইকোনমিক ইন্ডিকেটরগুলো কিন্তু আমাদের খুবই পজিটিভ এবং এটা একটা স্টিপভাবে উঠছে। তো সেই জায়গায় আমরা যদি এই পজিটিভ রাজনীতির রিফ্লেকশন দেখি, আমাদের কিন্তু ভালো লাগবে। আমি মনে করি বিএনপির এটা গ্রহণ করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে যেন মানে এই নির্বাচনের কোনো ধরনের কারচুপি বা এটা আশ্রয় নেওয়া না হয়। আমি একটা জিনিস হলপ করে আপনাকে বলছি, জাস্ট একটু, এই গভর্নমেন্টের সমালোচনা হয়, কিন্তু আপনি দেখবেন এই গভর্নমেন্টের আমলে মানে এই 5ই জানুয়ারি নির্বাচনের আগে 4000+ ইলেকশন হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা থাকা অবস্থায় এত ফেয়ার ফ্রি ইলেকশন হয়নি। তো আমি সেই জায়গাটাই আশ্বস্ত রাখতে চাই। আমি মনে করি সরকারেরও একটা গুড জেস্টার দেওয়া উচিত, তাদেরও আমার মনে হয় যে এটা
যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হোক, অংশগ্রহণমূলক করার জনগণ চেষ্টা করা খুশি উচিত। হবে। বদিউল আলম মজুমদার, আমি যদি অধ্যাপক ডক্টর জিয়া রহমানের কথা নিয়ে আসি, উনি বলছিলেন যে বিএনপির জন্য এটি একটি এক্সিট পয়েন্ট হতে পারে এই নির্বাচনে অংশগ্রহণ, আমি যদি ভুল না বলি তাই তো বলেছেন। যদি সেটি হয়ে থাকে, আপনিও কি তাই মনে করছেন যে বিএনপি এটিকে একটি এক্সিট পয়েন্ট, তাদের এই কর্মসূচি থেকে বের হওয়ার জন্য এক্সিট পয়েন্ট হিসেবে নেবে? প্রথমত আমি যে কথা বলতে চাই, যে কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হলো এটা নির্দলীয় নির্বাচন। অতএব দলীয়ভাবে যদি তারা আইন কানুন মেনে চলে, সরকারি দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বিরোধী দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এখানে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। এবং তারা যেটা করে আসছে, এখনো যেটা করছে, এটা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সমতুল্য। অতএব আমার মনে হয় বিএনপি সবাই যারা দলীয়ভাবে মনোনয়ন দিচ্ছে, দলীয়ভাবে সমর্থন দিচ্ছে, তো আমি মনে করি যে যারাই প্রার্থী হতে চায়, বিএনপি দল হিসেবে তাদেরকে বিরত করা উচিত নয়। এবং আমাদের যে যত বেশি প্রার্থী হবে তত বেশি যোগ্য প্রার্থী হবে, এবং যত বেশি যোগ্য প্রার্থী হবে তত যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার সুযোগ বেড়ে যাবে, সম্ভাবনা বাড়বে। এবং যত বেশি যোগ্য প্রার্থী নির্বাচিত হবে তত আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা সুসংগত হবে, এবং নাগরিকদের তাদের প্রাপ্য সেবাগুলো তারা পাবে সহজে, এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আরও বেশি সুসংগত হবে। তাই দলীয়ভাবে মনোনয়নের সুযোগ নেই আমি মনে করি। আমাদের কয়েকদিন আগেও আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এটা নির্দলীয় নির্বাচন। অতএব দলগুলো যদি, ব্যাপারটা কি মনোনয়ন না, ব্যাপারটা তো সমর্থন দেওয়ার কথা বলছেন, একই কথা। It really doesn't matter. প্রথম কথা হচ্ছে যে আমি উইথ অল ডিউ রেসপেক্ট যথাবিধ সম্মান প্রদর্শন পূর্বক বদিউল আলমের কথা একটু রেফিউট করি এইভাবে, যে আপনার ওয়েসিস নামে একটা ব্যান্ড ছিল খুব নাম করা, সেখানে নোয়েল গ্যালাগার গান লিখতেন, একটা কথা বলছিলেন যে সো আই স্টার্ট রেভলিউশন ফ্রম মাই বেড, দ্য রিজন বিং মাই ব্রেইনস আর টু মাচ ইনটু মাই হেড। আপনি বৈপ্লবিক অনেক চিন্তা করতে পারেন, ইউটোপিয়ান অনেক চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু পৃথিবীর বাস্তবতা কি? আপনি যুক্তরাজ্য, ইংল্যান্ডের লিডস নগরীতে যে যান, সেখানকার মেয়র ইলেকশনের এন্ডোর্সমেন্ট কিন্তু দলীয়ভাবেই আসে। বাংলাদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা আওয়ারটা, প্রতিটা কোষে রাজনীতি এমনভাবে ঢুকে গেছে যে আপনি নির্দলীয় রাজনীতি বলতে পারেন। আমরা তো এখানে সত্য কথা বলার জন্য আসছি, আমরা বাস্তববাদী হতে হবে, আমি অসত্য বলে লাভ নেই। কোনো অবস্থাতেই ঢাকা সিটি কর্পোরেশন বলুন বা চিটাগং সিটি কর্পোরেশন বলুন, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে একটি শহরের ভাগ্য মেয়র মহোদয়ের উপর নির্ভর করবে, তার উন্নয়ন নির্ভর করবে। এবং বাংলাদেশের মানুষের একটা জিনিস মনে রাখতে হবে যে বাইরে তো কমিউনিকেশন চ্যানেলগুলো অনেক সুদৃঢ়, বাংলাদেশে কি হচ্ছে যে একজন অসহায় মানুষ সাহায্যের জন্য কার কাছে যাচ্ছে? এখানে বছর বছর ধরে ঐতিহ্যবাহীভাবে আমাদের কমিউনিকেশন চ্যানেলটা ইজ ডিপেন্ডেন্ট অন পলিটিক্যাল রিলেশনশিপ, রাজনৈতিক সম্পর্ক উপর ভিত্তি করে। অর্থাৎ আমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, আমি অসহায় ব্যক্তি, তাকে হাসপাতালে নিতে হবে, এই দেশটি যতটা উন্নত হওয়ার কথা ছিল ততটা হয় নাই, তা আমি কার কাছে দৌড়ে যাব? আমি মনে করি যে একজন রাজনৈতিক ব্যক্তিদের কাছে দৌড়ে গেলে হয়তো আমি চিকিৎসা একটু ভালো পেতে পারি, কারণ ওনার কথা ডাক্তার শুনে, হাসপাতাল শুনে, অ্যাম্বুলেন্স চালায় সে শুনে। এই যখন পরিস্থিতি, তখন ইউ ক্যান এক্সপেক্ট লট অফ থিংস, অনেক কিছু আপনি আশা করতে পারেন, কিন্তু সেটা হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু হবে না, এটাকে বারবার নির্দলীয় বলে যেটা হচ্ছে যে সিচুয়েশনটাকে আরো ডাইলিউট করে ফেলা হচ্ছে। আপনার ভালো কোয়ালিফাইড প্রার্থী বলতে আপনি কি বুঝান? জাস্ট বিকজ আপনার একটা পিএইচডি আছে আপনি ভালো কোয়ালিফাইড প্রার্থী? জাস্ট বিকজ আপনি একটা পেশায় এক্সেল করেছেন তার জন্য কোয়ালিফাইড প্রার্থী? নাকি আপনার কাছে যিনি ভোটার, আপনি আমি কিন্তু ঢাকা শহরের ভোটার না, অ্যাপারেন্টলি ঢাকা শহরের যারা ভোটার তারা কিন্তু টকশোতে আসতে পারে না, তাদের জন্য সবচেয়ে ভালো প্রার্থী হচ্ছেন তিনি, যাদের কাছে তিনি যে কোনো সময় যখন তখন যেতে পারেন, সেবা চাইতে পারেন। সো ওই বাস্তবতার প্রেক্ষাপট থেকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। নির্দলীয় চাইলে করতে পারা যায়, চেষ্টা করে দেখা যেতে পারে, বাট আমার দৃঢ় বিশ্বাস হবে না। এটার কারণ কি, বাংলাদেশের কেন্দ্রীয় সরকার বলুন, শুধু বাংলাদেশটা, পৃথিবীর যে কোনো জায়গায়, ভারতেও যদি আপনি যান, ভারতও মেয়র হয়, ওনার কি দলীয় কোনো এন্ডোর্সমেন্ট নাই, ওনার কি দলীয় কোনো আইডেন্টিটি নাই। সো লেটস বি প্র্যাকটিক্যাল। বরঞ্চ আমরা যেই দিকে কনসেন্ট্রেট করতে পারি সেটা হচ্ছে যিনিই প্রার্থী হন, যারাই নির্বাচন করুক না কেন, একটি সুষ্ঠু পরিবেশের ভিতর দিয়ে নির্বাচনটা হোক, যেটা ডক্টর জিয়াউর রহমান সাহেব বললেন। মাহবুবউদ্দিন খোকন সাহেব মেয়র নির্বাচন নিয়ে কথা বলছেন, কারণ উনি খুব ভালোই জানেন যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় কেউ জয়ী হলে তার দলের যে স্ট্রেংথ, তার দলের যে শক্তি, তা প্রকাশিত হবে। এখন এই বাস্তবতা আপনি একদিনে কিভাবে পরিবর্তন করবেন?
যেখানে বাংলাদেশের চায়ের স্টলে দুটি লোক দুটি দলের ব্যাপারে তর্ক বিতর্ক করতে গিয়ে রীতিমতো মানে হাতাহাতি হয়ে যায়, সেখানে থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। সো রাইট এট দিস মোমেন্ট বাস্তববাদী হয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে দলীয় এন্ডোর্সমেন্ট থাকুক বা নাই থাকুক, আমাদেরকে এমন একটা নির্বাচন দিতে হবে যেখানে ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে যেতে পারবে এবং যারা প্রার্থী, যারা ভোট প্রার্থনা করছেন তারাও নির্বিঘ্নে নির্ভয়ে ভোট চাইতে পারবে। সো আমি ওই জায়গাটায় থাকতে চাই, খুব বেশি কমপ্লিকেট করতে চাই না। বলছিলেন আপনি যে কোনো প্রয়োজনে প্রার্থীদের কাছে বা নির্বাচিত ব্যক্তিদের কাছে, রাজনৈতিকভাবে নির্বাচিত ব্যক্তিদের কাছেই জনগণের যাওয়ার যে ব্যাপারটির কথা। সরি 10 সেকেন্ড শুধু। বাংলাদেশের বাস্তবতা এটাও পরীক্ষিত হয়েছে টাইম এন্ড টাইম এগেন, যারা রাজনৈতিকভাবে ইনভলভ না, যারা সোকল ধরেন সুশুল বলা হয় বা কোয়ালিফাইড প্রার্থী বলা হয়, তাদেরকে কোনোদিন জনসাধারণ খুঁজে পায়নি। তারা ভালো ভালো কথা বলতে পারেন, ভালো কথা লিখতে পারেন। এবারে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে ইনভলভ না, রাজনীতির সাথে সরাসরি যারা ইনভলভ না, আপনি তাকে খুঁজে পাবেনই না। বিকজ আপনার ভোটার তো জানেনই না উনি কোথায় আছেন, কি অবস্থানে আছেন। এবং সবচেয়ে মজার বিষয় কি, এই ক্যান্ডিডেট কথাগুলো এখানে হয়তো বলা যাবে না। লেটস সে ইউ কাম আপ উইথ এ গ্রেট লয়ার, এক্সট্রিমলি অ্যাকমপ্লিশড লয়ার, আইনজীবী, কিন্তু তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, অর্থাৎ তার কোথাও কোনো দায়বদ্ধতা নাই। উনি হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন, ওনার কোয়ালিফিকেশন থেকে আমরা তাকে ভোট দিব। আপনি রাত 10টার পরে তার কাছে যাবেন, ঢাকা শহরটি প্রাচীন নগরী, এখানে বহুমাত্রিক সমস্যা আছে, ত্রিমাত্রিক সমস্যা, চতুর্মাত্রিক, তাকে আপনি পাবেন না। সো ভোটারের সাইকোলজিও কিন্তু এটা যে নির্দলীয় হোক তা না। একটু এই ব্যাপারে আমি জানতে চাই যে প্রধানমন্ত্রী সমর্থন দিয়েছেন আনিসুল হককে, যিনি সরাসরি রাজনীতিতে জড়িত না, সেক্ষেত্রে কি তাহলে আপনার কথার সাথে কি কন্ট্রাডিক্ট করছে? না, একদমই কন্ট্রাডিক্ট করছে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজে একজন পলিটিক্যাল সোল। বাংলাদেশ আওয়ামী লীগ একটি পলিটিক্যাল এন্টিটি। আপনি যেটা বলছিলেন যে ডাইরেক্ট রাজনীতির সাথে সম্পৃক্ততা না থাকলে, তার মানে কি রাজনৈতিক দল অ্যাসেস করছে, ইভ্যালুয়েট করছে যে উনি কি এনাফ পলিটিক্যাল হতে পারবেন কিনা ঢাকা শহরের বাস্তবতায়। আমি এন্ডোর্সমেন্টের কথাটা বলছি। আমি বলছি যে বাংলাদেশে ঢাকা শহরের যারা ভোটার, তারাও মনে প্রাণে চায় যে একজন পলিটিক্যাল সোল আমরা নির্বাচিত করব, একজন পলিটিক্যাল পার্সন আমরা নির্বাচিত করব, নট এ টেকনোক্র্যাট। আমরা এমন রাজনীতি করা মানে শুধুমাত্র মিছিল করছে না, স্লোগান দিচ্ছে তা না, রাজনৈতিক সত্তা যেটাকে বোঝায় যে হ্যাঁ উনি আমার ভোটে নির্বাচিত হবেন, আমি ওনার কাছে যেতে পারবো, উনি আমার কথা শুনবেন, উনি চেষ্টা করবেন, ওনাকে যখন তখন পাওয়া যাবে, এবং দুদিন পর পর প্ল্যাটফর্ম চেঞ্জ করবেন না, আমাকে আজকে চিনবেন কালকে চিনবেন না, এই কাজগুলো হবে না। সো ওই জায়গাটায় পলিটিক্যাল এন্ডোর্সমেন্ট, আমি কিন্তু বারবার একটা শব্দ বলছি, পলিটিক্যাল এন্ডোর্সমেন্ট, এবং সেখানে আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, তারা যাকেই সমর্থন দিন না কেন, তারা ওই জিনিসটা কনসিডারেশনে আনবেন। ডক্টর জিয়া রহমান, আওয়ামী লীগের পক্ষ থেকে দুজন প্রার্থীকে সমর্থন দেয়া হয়েছে, এবং এছাড়াও দলীয়ভাবে আরো প্রার্থী আছেন যারা নির্বাচন করতে ইচ্ছুক। সেক্ষেত্রে কি দলের ভেতরে কোনো কোন্দল বা রেষারেষি সুযোগ আছে কিনা বা হওয়ার আশঙ্কা আছে কিনা? আমি আপনার এই প্রশ্নটা জবাব দেওয়ার আগে যে ডিবেটটা উঠেছে সেটা সম্পর্কে একটু ক্ল্যারিফাই করি আমার পজিশন থেকে। আমি কিন্তু দুজনের স্পিরিটকে ধারণ করছি। রাশেক রহমান একজন পলিটিশিয়ান, এবং তিনি যে বোল্ডনেস নিয়ে কথা বলেছেন, আমি মনে করি এটি তার জায়গা থেকে পারফেক্ট একটা স্ট্যান্ড পয়েন্ট। ঠিক একইভাবে বদিউল আলম মজুমদার যে জায়গা থেকে কথা বলছেন, এটি কিন্তু তার ব্যাকগ্রাউন্ড থেকে সেটিও কিন্তু একটা পারফেক্ট স্ট্যান্ড পয়েন্ট বলে আমি মনে করি। এবং এই দুইজনের আমি বলছি যে দুটো স্পিরিট ধারণ করছে, এই কারণে রাশেক রহমান যে কথাটি বলছে সেটি যেমন সত্যি, ঠিক একইভাবে বদিউল আলম মজুমদার সাহেব যেটি বলছে সেটিও কিন্তু সত্যি। এবং সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটি রাশেক রহমান করেছেন, আমার কাছে সেই সব জায়গার বিচার করে কিন্তু আমি আনিসুল হককে মনে করি যে তিনি অত্যন্ত একজন যোগ্য প্রার্থী। এই কারণে তিনি পলিটিক্স হয়তো ডিরেক্টলি করেননি, তার একটা পাবলিক ইমেজ আছে, এবং তিনি কিন্তু আপনি দেখবেন, এবং আপনি শুনলেন না, এটা আমি কোনো ইয়ে করছি না, আসলে ওনার কথার প্রেক্ষিতেই ছিল, উনি বলছিলেন রাজনীতিতে ইনভলভমেন্ট। আমি আপনাদের তিনজনের বক্তব্যটাই কিন্তু সিনথেসাইজ করছি, এবং আমি কিন্তু আপনাকে বলছি, আমি খুব একজন সাধারণ মানুষ হিসেবে 2010 সালে এটা খুব খুব প্রাসঙ্গিক না, কিন্তু আমি যে কোনো ভাবেই হোক একটা ফোরামে বা বেশ কয়েকজন মানুষকে 2010 সালে এই ব্যক্তিটাকেই কিন্তু আমি একজন প্রার্থী হিসেবে মানে আমি কয়েকজনের কাছে সুপারিশ করেছিলাম। দুর্ভাগ্য আর সৌভাগ্য জানি না আমার, যে এত বছর পরে 4 বছর পরে এই ব্যক্তিটির নামই এসছে। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি, কারণ আমি সমাজবিজ্ঞানের ছাত্র। কারণ আমার কাছে মনে হয়েছে, যেটা আমি যে কারণে বলছি, দুটো স্পিরিট আমি ধারণ করছি। কারণ ঢাকা শহর যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের পলিটিক্যাল কালচার যদি বিবেচনা করেন, রাশেক রহমানদের মতো পলিটিশিয়ান যেমন আছে, আমাদের এখানে দুর্বৃত্তায়নও হয়েছে পলিটিক্সে,
দীর্ঘদিন এখানে আপনার ত্যাগী পলিটিশিয়ানরা কালো টাকার কাছে, তারপরে আপনার এই সামরিক শাসকদের লুম্পেন রাজনীতির কাছে তারা হেরে গেছে। সো সেই জায়গায় আমি মনে করি যে বদিউল আলম মজুমদার যে কথাটি বলেছেন তারও কিছু একটা জায়গা আছে, এবং এখানে একটা পলিটিক্যাল একটা জেনারেশন তৈরি হয়েছে। আপনি দেখবেন এখনকার যেহেতু আমি সোশিয়োলজির স্টুডেন্ট সেই জায়গা থেকে বলছি, যে জেনারেশনটা তৈরি সারা পৃথিবীতে এই জেনারেশনটা কিন্তু ট্রেডিশনাল পলিটিক্স তারা পছন্দ করে না, তারা কিন্তু চ্যারিটি পছন্দ করে, তারা ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস পছন্দ করে, কিন্তু তারা কিন্তু ট্রেডিশনাল রাজনীতি পছন্দ করে না। যে কারণে আমেরিকায় আপনি দেখছেন যে সেখানে এই ইয়াং জেনারেশনকে ভোটে আনার জন্য চিন্তা করা হচ্ছে। তো কাজেই আমি মনে করি যে দুটোই, এবং এই জায়গা থেকে আমি মনে করি দেখেন আওয়ামী লীগ অত্যন্ত বড় দল, তারা যদি মনোনয়নের ক্ষেত্রে ডিসিশন নেয় সেই জায়গায়ও আমি মনে করি তাদের একটা মানে কৌশলটা, একদিকে আপনি দেখবেন যে একজন প্রয়াত মেয়রের ছেলেকে এবং তার একটা বিরাট কাজ বা ইমেজ আছে, এদিকে আনিসুল হক সাহেব যিনি মানে এটা আমি বলছি ডেফিনেটলি জনগণ ভোট দিয়ে যাকেই নির্বাচিত করুন, আনিসুল হকের চেয়ে ভালো যদি হয় তাকেও নির্বাচিত করতে পারেন, সে অপশন আছে। তো আমার কাছে মনে হয়েছে যে এটিও কিন্তু এই সময়ের একটা দাবি, যার যে একটা যেটা রাশেদ রহমান শেষের দিকে বলেছেন যে পলিটিক্যাল সোল বা ওই যে ফিলান্থ্রপিক, দেখেন তার একটা প্রচুর ইমেজ আছে পুরাতন, তার কিন্তু পলিটিক্সে যে একেবারে পলিটিক্সে তিনি ব্যবসায়িক রাজনীতি করেছেন। আওয়ামী লীগ থেকেই আরো মানে যারা বর্তমানে সংসদ সদস্য করেছিলেন, হ্যাঁ দুজন সংসদ সদস্য, এটি কিন্তু আমি ওই যে আবার বদিউল আলম মজুমদার যেটা বললেন সেই জায়গায় আমি একমত, কারণ এখানে কিন্তু সুযোগ আছে। যেহেতু আমি সেই কারণে বলছিলাম যে আমি দুজনের স্পিরিটের সাথে একমত, কারণ এটা আসলে তো এটা কোনো মানে আইনগত ভাবে তো এটা দলীয় নির্বাচন না। তো সেক্ষেত্রে যদি আরো 3 জন 4 জন 5 জন নির্বাচন করে, আমি মনে করি সেটা দোষের কিছু নাই। আমি আমার জায়গা থেকে মনে করি বিরূপ প্রভাব পড়তে পারে, কিন্তু তার রাইট আছে, কারণ লিগ্যাল জায়গা থেকে সে এটা প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে, কারণ এখানে তো পলিটিক্যাল কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে পার্টি নমিনেশন দিয়েছে আপনি করতে পারবেন না। এটা অ্যাবসলিউটলি আপনার ফিলান্থ্রপিক বা আপনার সাবজেক্টিভ একটা জাজমেন্ট যে আপনি করবেন কিনা আপনার আরেকজন প্রার্থীর পার্টি, কিন্তু সে যদি মনে করে, এবং সেটাও হতে পারে, এবং আমি এটাকে কিন্তু খারাপভাবে দেখি না। দেখেন আপনি এই বাংলাদেশের সোর্সটা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার যে আত্মজীবনী যদি পড়েন, অসমাপ্ত আত্মজীবনী, সেখানেও দেখা গেছে যে বঙ্গবন্ধু যখন বেকার হোস্টেলে থাকতেন তখন কিন্তু তিনি বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে 3-3 তিনি উল্লেখ করছেন যে তার বিদ্রোহী প্রার্থীরা 3-3 জিতে এসছে। সো ইন্টারনাল পলিটিক্যাল কালচার, ইন্টারনাল ডেমোক্রেসির জন্য কিন্তু অনেক সময়, যেটা আমি বলেছি, অনেক সময় আমাদের এই রাজনীতির কাছে ডেডিকেটেড রাজনীতিবিদরা তারা শেষ হয়ে যায়। সেই জায়গা থেকে আমি এটাকে নেগেটিভ আমি হিসেবে দেখি না। আমি একটু বদিউল আলম মজুমদারের কাছে আসি, তারপরে বিরতি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে সেই ব্যাপারে কথা বলবো। আপনি কি ওনাদের কথার প্রেক্ষিতে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, অবশ্যই। আমার কথাটা অত্যন্ত সুস্পষ্ট এবং অত্যন্ত সিম্পল। আমার কথা হলো যে বর্তমান বিধিবিধান অনুযায়ী আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এটা নির্দলীয় নির্বাচন, অতএব এখানে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার, দলীয়ভাবে সমর্থন করার কোনো রকম সুযোগ নেই। এবং রাজনৈতিক দলগুলো যখন এটা করে তখন তারা বিধিবিধানের প্রতি বিধিবিধানকে অগ্রাহ্য করে, এবং এটা রাজনৈতিক দলের দলীয়পনার ওই যে প্রতিফলন। এবং এই জন্যেই আমরা কেউ আইন মানি না, বিধিবিধান মানি না, আমরা এর প্রতি তোয়াক্কা করি না। এই জন্যই আমাদের বর্তমান এই যেই একটা পরিস্থিতিতে আমরা আছি, সেটা কিন্তু তারই প্রতিফলন। তো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর এবং আমাদের সকল নাগরিকেরই বিধিবিধান, আইন কানুন মেনে চলা দরকার। বাস্তবতা ভিন্ন। তাহলে আমরা যদি দলীয়ভাবে নির্বাচন করতে হয়, আমরা আইন কানুন পরিবর্তন করি। তো এটা কেন করি না? তো আমরা আইন যেটা আছে, বিধিবিধান যেটা আছে সেটাকে মানতে হবে, তা না হলে আইনের শাসন হয় না। এবং আইনের শাসন না হলে কিন্তু জঙ্গলের শাসন। আমি বদিউল আলম মজুমদারকে আমি কিন্তু বলেছিলাম যে স্পিরিটটা আমি সমর্থন করি, কিন্তু উনি এখন যে স্ট্যান্ডটা নিচ্ছে সেটার সাথে আমি অ্যাবসলিউটলি দ্বিমত পোষণ করি। আমার মনে হয় দ্বিমতের বিষয়টি আমরা শুনবো। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আমরা এই দ্বিমতের বিষয়টি শুনবো। মানে পলিটিক্যাল এন্ডোর্সমেন্টটা কেন লাগে এটা ক্লিয়ার করে বলা যাবে। অবশ্যই আমরা বিরতি নিয়ে ফিরে এসে এই ব্যাপারটি সম্পর্কে স্পষ্ট ধারণা নেব। প্রিয় দর্শক, আমাদের একটি বিরতি নেবার সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণ পরেই, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম 24 ঘন্টা অনুষ্ঠানে। বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, বদিউল আলম মজুমদার বলছিলেন যে আইনের বিধি পরিবর্তনের কথা, এবং জিয়া রহমান আপনি দ্বিমত প্রকাশ করতে চাচ্ছিলেন। আমার কাছে মনে হয়েছে যে এই আলোচনাটা একটা জিরো সাম গেমের মতো, টু ভেরি অনেস্ট। কারণ আমি কিন্তু একটা জিনিস পরিষ্কার করেছি, যদি এটা হয় যে নির্দলীয় বা তার যদি একটা লোকাল লেভেলে ইমেজ থাকে, আমি তাকে নেতা হিসেবে মেনে নিতে রাজি আছি। আবার যদি একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে খুবই একটা ডেডিকেটেড নেতা, তাকেও মেনে নিতে রাজি আছি। কিন্তু বদিউল আলম মজুমদার সাহেব যেহেতু এটা কোনো স্ট্রিক্ট করছেন এই জায়গাটায়, তার পজিশনটায়, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি কানাডার ক্যালগেরিতে ছিলাম 2008 সালে, সেখানে একটা মেয়রাল ইলেকশন হয়েছে। সেখানে যে ক্যান্ডিডেট যা ছিল তাদের একজন ছিলেন বব হক্সওয়ার্থ। আমি তার ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। তিনি এনডিপি পার্টির মনোনয়ন প্রাপ্ত ছিলেন, কিন্তু ওইভাবে কিন্তু আসেনি। ঠিক একইভাবে নাহিদ ন্যান্সি বলে, যিনি একজন নর্থ আমেরিকার প্রথম মুসলমান মেয়র নির্বাচিত হন, তাকেও কিন্তু বলা হয়েছে যে তিনি কোনো না কোনো ভাবে একটা নিউট্রাল, কিন্তু তিনি একটা লিবারেল পার্টির সাথে তার এক ধরনের ইনক্লাইনেশন আছে। সো সারা পৃথিবীতে মেয়র ইলেকশন কম বেশি, নিশ্চয়ই হয়তো স্পেসিফিক জায়গা আছে, এটা কিন্তু খুব অস্বাভাবিক ঘটনা না। কিন্তু আমার কাছে সেই কারণে মনে হচ্ছে যে এটা নিয়ে আলোচনা খুব, তাহলে মনোনয়ন সমর্থনের জায়গা থেকে একটু বেরিয়ে একটু ক্লিয়ার করে দিই এখানে, খুব সংক্ষেপে আরেকটা বিষয় যেতে চাই। প্রথম হচ্ছে, আপনি যখন দলীয়ভাবে কাউকে মনোনয়ন দিবেন, যিনি মনোনয়ন পাচ্ছেন তিনি ওই দলের গঠনতন্ত্রের প্রতি বিশ্বস্ততা প্রকাশ করছেন। তাকে গঠনতন্ত্র অনুযায়ী চলতে হবে, আদারওয়াইজ তাকে দল থেকে বহিষ্কার করা যাবে। এবং আপনারা জানেন যে যখন আপনি একজন সংসদ সদস্য হন একটা দলীয় নমিনেশন পেয়ে, বাংলাদেশে একটা 71 বিধি বলে 70 না 71 বিধি একটা আছে, 70, যার কারণে আপনি ফ্লোর ক্রসিং করতে পারেন না। আপনি দলের বিরুদ্ধে গেলে আপনার সংসদপত্র চলে যায়। কিন্তু সমর্থনের মানে হচ্ছে, আমার এই ব্যক্তিটিকে ভালো লেগেছে, আমি মনে করেছি তিনি মেয়র হিসেবে ভালো হবেন। তিনি কিন্তু দলীয় গঠনতন্ত্রের প্রতি কোনোভাবে কোনো বাধ্যবাধক অবস্থায় নাই, অর্থাৎ তিনি দলের গঠনতন্ত্রের বাইরে গিয়েও কাজ করতে পারবেন। সমর্থন মনোনয়নের ব্যতিক্রম আছে। ইলেকশন কমিশন ক্লিয়ারলি মনোনয়ন দেওয়াটাকে পরিহার করতে বলেছেন, সেটাই আইন, কেউ মনোনয়ন দিচ্ছেন না। তবে আমিও তো একজন ব্যক্তি হিসেবে বা দল হিসেবে বলতেই পারি যে আমরা মনে করি জনাব আনিসুল হক, জনাব সাইদ খোকন সাহেব, ওনারা মেয়র হিসেবে ভালো হবেন। আর ছোট্ট একটা জিনিস, পলিটিক্যাল রাজনৈতিক এন্ডোর্সমেন্ট কেন লাগে এটা একটু প্রকাশিত করি। 43 বছরের বাংলাদেশের জন্ম, সেখানে কিন্তু হকার্স লীগও আছে, জাতীয়তাবাদী হকার দলও আছে। কেন আছে? কারণ হকারদের পুনর্বাসনের ব্যাপার আছে, তারা যেখানে সেখানে ব্যবসা করেন সেটা একটা ব্যাপার আছে, তাদের উপরেও নিপীড়ন হয়, হকারদেরকেও প্রয়োজন। অনেক শহরে দেখা গেছে খুব সুন্দরভাবে হকারদেরকে পুনর্বাসন করা হয়েছে, সেটা একটা বড় ব্যবসায় রূপান্তরিত হয়েছে। আজকে যেহেতু এরকম বহু শ্রেণী রাজনৈতিক পরিচয় নিজেদের আশ্রয় খুঁজে পান, যদি ঢাকা শহরের একজন মেয়র তার পলিটিক্যাল এন্ডোর্সমেন্ট না থাকে, আমি আপনাকে নিশ্চিত করতে পারি অনন্তকাল ধরে এই শ্রেণীভুক্ত যে সমস্যাগুলো, এগুলো কোনোদিনও রাজনৈতিক এন্ডোর্সমেন্ট ছাড়া সলভ করা যাবে না। অর্থাৎ মেয়র হানিফ সাহেবও মেয়র ছিলেন, সাদেক হোসেন খোকা সাহেবও মেয়র ছিলেন, আওয়ামী লীগের সমর্থনে, জাতীয়তাবাদী দলের সমর্থনে। উভয়ই কিন্তু এই যে শ্রেণীভুক্ত যে সমস্যাগুলো, অর্থাৎ হকারদের সমস্যা, রিক্সা চালকদের সমস্যা, বিভিন্ন সমস্যা তারা ফেস করেছেন, কিন্তু যতটুকুই তারা পেরেছেন সেটা কিন্তু পেরেছেন একটা মাত্র কারণে, কারণ তাদের পলিটিক্যাল এন্ডোর্সমেন্টটা ছিল। কারণ শ্রেণীভুক্ত এই যারা মানুষ, তারা যখন দেখে যে তাদের একটা দুর্বল জায়গা আছে, এটা আমাদের, আপনি একটা দোষ বলতে পারেন, আমরা সামহাউ অর দি আদার পলিটিক্যালি ইনক্লাইন্ড হয়ে যাই। তো আই হোপ মনোনয়ন সমর্থনের জায়গাটা পরিষ্কার, এবং আই অলসো হোপ সমর্থনের কেন প্রয়োজন আছে। আচ্ছা, বদিউল আলম মজুমদার আপনার কাছে আসি। বিএনপি বলছে, একটু আগে ওই ব্যাপারে একটুখানি কথা শুরু হয়েছিল কিন্তু শেষ হতে পারেনি। বিএনপি বলছে যে সংকট থেকে দৃষ্টি সরানোর জন্যই বর্তমানে এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আপনার মূল্যায়ন? তার আগে আমি দুটো বাক্য বলতে চাই। একটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো প্রার্থীর নাম ঘোষণা করে, এটাকে আমরা মনোনয়ন বলবো না সমর্থন বলবো, কিংবা এর মধ্যে কোনো তফাৎ আছে কিনা বলতে পারেন না। ঠিক আছে, আমার কথা কিভাবে বিবৃতি এসেছে কি সে দেখে বলতে হবে। এটার মধ্যে কোনো মানে এটা আমাকে একটু মনো প্রোটেস্ট করতে হয়, ভেরি সরি, এটা মনোনয়ন বলা যায় না। জি, বদিউল আলম মজুমদার আপনি বলছিলেন। সরি সমর্থন। আচ্ছা, ওকে। সো আপনার দর্শকরাই এটার এই ব্যাপারে সিদ্ধান্ত নিক। তো তারপরে আরেকটা কি যেন বলছিলাম যে বিএনপি বলছে যে সংকট থেকে, চলমান যে সংকট, এই সংকট থেকে দৃষ্টি সরানোর জন্য এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি, আপনার মূল্যায়ন। রাজনীতিবিদরা রাজনৈতিক বিবেচনার সিদ্ধান্ত নেয়, এটাই স্বাভাবিক।
এবং রাজনৈতিকভাবে তাদের জন্য যখন সুবিধাজনক একটা অবস্থান থাকবে তখন তারা বিশেষ ধরনের তারা সিদ্ধান্ত নেবে। এটা এটা ওই যে আমরা আশা করতে পারি এবং এটাই সচরাচর ঘটে। তো এই রাজনৈতিক বিবেচনা তারা সিদ্ধান্ত নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে নির্বাচন হওয়া দরকার এবং নির্বাচনের পরিবেশটা, আমি প্রথম যেটা বলেছি, নির্বাচনের পরিবেশটা বিরাজ করা দরকার। যেমন একটা নির্বাচনের পরিবেশের ব্যাপারে এই যে এখন আমরা ঢাকা শহরে গেলে দেখব সারা ঢাকা শহরেই কয়েকজন প্রার্থীর বিলবোর্ড, এবং এটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের আচরণবিধি অনুযায়ী, আচরণবিধির 4 ধারা অনুযায়ী আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে নির্বাচনের দিনের 21 দিন আগে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। এবং যা করা হচ্ছে যে এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, এবং আমাদের নির্বাচন কমিশনের এখানে সুস্পষ্ট তাদের দায়িত্ব আছে। তাদের দায়িত্ব হলো যে একটা সমতল ক্ষেত্র নিশ্চিত করা, সবার জন্য যাতে সুযোগ থাকে, এবং কেউ যাতে কোনো রকম যে নির্বাচনী এই যে প্রচারণা যে নির্ধারিত সময়ের আগে পরিচালনা করে নির্বাচনী ফলাফল করলেও কি কোনো বাধা ধরা আছে? নিশ্চয়ই 21 দিন আগে যে আচরণবিধিতে সুস্পষ্ট লেখা আছে যে নির্বাচনের দিনের 21 দিন আগে কেউ কোন রকম প্রচারণা চালাতে পারবে না। এটা সুস্পষ্ট। এটা 28 এপ্রিল এবং তফসিল আজকে ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণা করার আগে এরকম কোন বাধ্যবাধকতা নাই। আমরা তো অনেক নির্বাচন, আমি দরকার হলে আমি যে তার থেকে বড় কথা ছিলেন ডিবেট করার তো কিছু নাই। যদি কেউ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নিশ্চয়ই চিফ ইলেকশন কমিশন সেটা আইনগত ব্যবস্থা নেবেন। পরিবেশ পরিস্থিতি, তার অন্যায় করার ভারত তো সবকিছু মিলিয়ে যা যা কথা, এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই। তবে এতটুকু বলতে পারি, ওই যে দিনের শেষে একটা কথা বললাম যে অনেক কিছুই বাস্তব, অনেক কিছু অবাস্তব, অনেক কিছু সত্য, অনেক কিছু অসত্য। ঢাকা নগরীর যারা নাগরিক, যারা এখানকার ভোটার, তারা মনে প্রাণে চাইছে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। তাদের নগর পিতা প্রয়োজন, তাদের আরো উন্নততর সেবা প্রয়োজন। ওই চাওয়া, ওই এসেন্স, ওই যে মূল বক্তব্য, সেটাকে বিলবোর্ডের কথা বলে ঢেকে দেওয়া যাবে না। আমি সবসময় মোটা দাগে থাকার পছন্দ করি, কারণ এই দেশে তো আসলে অনেক ধরনের সমস্যা, সবকিছু নিয়ে আপনি বিশ্লেষণ করতে গেলে, যে বললাম ইউটিউবিয়ান কিছু করতে পারবেন না। বিলবোর্ড আজকে তো প্রথম না, সারা জীবনই দেওয়া হচ্ছে, আমি সেটাকে সমর্থন করছি না। দিনের শেষে আসল ব্যাপারটা মানুষের চাওয়া পাওয়া হচ্ছে যে আমরা একজন নগরপিতা চাই। মানুষের চাওয়া পাওয়ার মধ্যে তো এটিও নিশ্চয়ই আছে যে অংশগ্রহণমূলক নির্বাচন, সেক্ষেত্রে সরকার অংশগ্রহণমূলক করার জন্য আসলে কি করতে পারে? ওটা প্রথমেই আমরা বলেছি যে অবশ্যই যাতে সকলে নির্বিঘ্নে নির্ভয়ে অংশগ্রহণ করতে পারে সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। তবে মাইন্ড ইউ, এখানে কিন্তু একটা কথা আছে, যদিও বদরুল আলম সাহেব বলছেন এটা অরাজনৈতিক নির্বাচন, নির্দলীয় নির্বাচনী প্রক্রিয়া, সমস্যা যে প্রত্যেক নির্বাচনে কোনো না কোনো ভাবে দলের একটা ভূমিকা চলেই আসে। এখন এই যে মাহমুদউদ্দিন খোকন সাহেবের কথাটা আমরা বললাম, এটা বললাম কেন, যে অংশগ্রহণমূলক করার জন্য উনি নিজেই কিন্তু বলছেন যদি জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে যাব। অর্থাৎ একই সাথে আমরা বলতে চাচ্ছি নির্দলীয় নির্বাচন, আবার একই সাথে অংশগ্রহণমূলক হওয়াটা নির্ভর করছে দলের সিদ্ধান্তের উপরে। আবার একই সাথে যখন কোনো দল সিদ্ধান্ত নিচ্ছেন না, নাশকতা পরিহার করছেন না, সন্ত্রাস পরিহার করছেন না, তখন আরেকজন প্রার্থী তিনি গণতান্ত্রিকভাবেই ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন, সেটাকে আবার আমরা সমালোচনা করছি। সো ইটস এ গ্রিড লক। আপনি কোথায় যাবেন, আপনাকে ওর ভিতর থেকে আসল ব্যাপারটা বেছে নিতে হবে। মেয়র মোহাম্মদ হানিফ সাহেব মাননীয় মেয়র, তার সময়ও মেয়র থাকার যে টার্মটা সেটা প্রলংড হয়েছিল। মাননীয় সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সাহেব, তার সময়ও মেয়রশিপের টার্মটা প্রলংড হয়েছিল, লম্বিত হয়েছিল। এটা কখনোই কাঙ্ক্ষিত না। আজকে যেভাবেই হোক একটা সুযোগ তৈরি হয়েছে ঢাকা সিটি কর্পোরেশন নতুন করে নির্বাচন করে মেয়র নির্বাচিত করার। আমার মনে হয় সবারই উচিত এটাকে এমব্রেস করা, দল মত নির্বিশেষে, এবং আমাদেরকে এটা মেনে নিতেই হবে যে এই নির্বাচনের সফলতা সবকিছুর সাথে রাজনৈতিক এন্ডোর্সমেন্ট, রাজনৈতিক ইচ্ছা তা সরাসরিভাবে জড়িত। এবং আবারও বলছি, নির্বাচনের যেসব বিধিবিধান আছে তা তো বটেই, যে কোনো প্রার্থী হোক তাদেরকে মানতে হবে, এবং এটার দায়িত্ব চিফ ইলেকশন কমিশনের। যদি বিএনপি নির্বাচনে না যায়, জনাব জিয়াউর রহমান আপনার কাছে জানতে চাইছি, যদি না যায় সেক্ষেত্রে আসলে, এবং যদি এই হরতাল অবরোধ কর্মসূচি যেটি এখনো পর্যন্ত চলেই আসছে, আজকে ৭৩ দিন চলছে, যদি এরকমটাই চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কতটা সুষ্ঠুভাবে নির্বাচনটাকে সফল করা সম্ভব কিনা? আচ্ছা, এই কথাটি বলার আগে আমি আরেকটি জাস্ট একটা পয়েন্ট অফ ইনফরমেশন দিচ্ছি। দেখেন, আজকে যেই
বদিউল আলম মজুমদার সাহেবরা যে কথাটি বলছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট যে বিষয়টি উনি হাইলাইট করার চেষ্টা করছেন যে পলিটিসাইজেশন, সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে কিন্তু আমরা যখন ছাত্রদের পড়াই আমরাও কিন্তু এই যে আমাদের ইনস্টিটিউশনগুলো, আমাদের পেশাজীবী গ্রুপগুলো সবগুলো হাইলি পলিটিসাইজড হয়ে গেছে, আমরা কিন্তু এগুলো বলি এবং এটাই বাস্তবতা বাংলা, এবং এটা কারো কাঙ্ক্ষিত না। মানে ইন্ডিপেন্ডেন্টলি এই সংগঠনগুলো কাজ করতে পারছে না। আমার বলতে দ্বিধা নেই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, সেখানে কিন্তু এরকম কম বেশি কন্টামিনেটেড হয়েছে, কিন্তু আপনি যদি খুব নির্মোহভাবে এর কারণ অন্বেষণ করতে যান তাহলে আপনি দেখবেন যে যেটা শুরু হয়েছিল আইয়ুব খানের সময় পিপি এর মাধ্যমে, সেটাই 1976-এ জিয়াউর রহমান পিপিআর, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, যার মাধ্যমে একেবারে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছিল ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন এগুলো পলিটিক্যাল পার্টির ফ্রন্ট হিসেবে কাজ করবে। তো কাজেই আমি বলছি যে এই যে বারবার আমরা যখন বলি না যে আমাদের দেশের এই যে এই মিলিটারি শাসনগুলো আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস করছে, অনেকেই মনে করে যে আমরা বোধহয় খুব মানে একেবারে এক কথা বারবার বলি, বাস্তবতাটা কিন্তু ওই জায়গায়। আজকের যে রিফ্লেকশন আপনি দেখছেন, আজকের যে লিডারশিপের মধ্যে, পলিটিক্সের মধ্যে বা ইনস্টিটিউশনের মধ্যে, যে তার একটা বড় কারণ আমাদের, আমি দুটো একেবারে মিলিটারি শাসকদের উদাহরণ আপনাকে দিলাম, একেবারে অ্যাবসলিউটলি প্রোটোটিপিক্যাল পিপিএ যেটা, সেটাই কিন্তু নামটা চেঞ্জ করে পিপিআর করা হয়েছিল। আর আপনি এখন যেটা বলছেন, ডেফিনেটলি আমি মনে করি যে যদি নির্বাচনে বিএনপি না যায়, আমি প্রথমে কিন্তু শুরুই করেছিলাম, আমার কাছে মনেই হয়েছে যে বিএনপির নেতৃত্ব কিংবা নেতা নেত্রীরা কেন এ ধরনের একটা লাগামহীন যে আন্দোলনে জনগণের পার্টিসিপেশন হয়, যে আন্দোলন নিয়ে আপনি কোনো জায়গায় হরতাল হচ্ছে না, অবরোধ হচ্ছে না, নিজ দলের যেখানে সমর্থন নাই সেই রকম একটা অবস্থায় তারা এটা চালিয়ে যাচ্ছেন। এবং আলটিমেটলি আমি যে কথা প্রথমে বলেছিলাম, 2 মাস আগে বলেছিলাম, 2013 নভেম্বরে বলেছি, আমি আবারও বলছি, এই আন্দোলন নিয়ে কিন্তু জনগণের আর ভাবনা নেই। এবং সেই জায়গায় যদি এই নির্বাচন কিন্তু হবে, কারণ আপনি দেখেন এটা একটা স্বাভাবিক মানুষের হিউম্যান নেচারের মধ্যে আছে। দীর্ঘদিন আপনি এখানে ইলেকশন হয়নি, এখানে আপনার মিউনিসিপ্যালিটির নানা রকম সমস্যা, এবং এই নেতৃত্ব তৈরি হওয়ার জন্য মানুষ কিন্তু এই যে জিনিসটা আপনি আলোচনা করছিলেন না, সেটা আসলে একটা ভ্যাকুয়াম থাকার কারণে, একটা বড় পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ না করা, দীর্ঘদিন এখানে নির্বাচন না হওয়ার কারণে যারা নির্বাচন করবে তারা অতি উৎসাহী, এবং এখানেও নির্বাচন কমিশনের এক ধরনের শিথিলতা এসে গেছে, কারণ এই যে একটা ধারাবাহিকতা একটা লঙ্ঘিত হচ্ছিল বিধায়। তারপরেও আমি বদিউল আলম মজুমদারকে সমর্থন করি এই জায়গায়, যে আমি মনে করি যে নির্বাচন কমিশন এগুলোর দিকে যেন নজর দেয়, কারণ আমরা সবাই নাগরিক হিসেবে চাইবো যে ডিসিপ্লিন গুলো চাক। তো সেই জায়গায় আপনি যে প্রশ্ন করেছেন, সর্বশেষ আমি বলছি যে আমার মনে হয় যে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি যদি এই নির্বাচনে না আসে, আলটিমেটলি তারা কিন্তু তাদের যে এই আন্দোলনটা যেভাবে তাহলে কি এতদিন পরে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হবে এই হরতাল অবরোধ চলাকালীন সময়? আমি কিন্তু বারবার বলছি, ইনফ্যাক্ট চিফ ইলেকশন কমিশনের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ঢাকা শহরে তফসিল ঘোষণা হওয়ার পরে যারা এই নির্বাচনী প্রক্রিয়ার মাঝে বাধা সৃষ্টি করছেন তাদের সকলকে সমূলে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা। সেটা কিন্তু কেউ বলছে না। একটি নির্বাচন হবে, এই যে আপনি সুষ্ঠু পরিবেশের কথা বলছেন, চিফ ইলেকশন কমিশনার হ্যাজ দ্য সোল রেসপন্সিবিলিটি অফ ব্রিঙ্গিং দোজ পারপিট্রেটরস হু আর ট্রাইং টু ক্রিয়েট টেরোরিজম অ্যামংস্ট আস and then trying to create a hindrance in the path of election. সো ইলেকশন কমিশনারকে বিল বোর্ড পরিষ্কার করার পাশাপাশি সবচেয়ে বড় যে দায়িত্বটা, সেটা হচ্ছে যিনি অজ্ঞাত স্থান থেকে বিবৃতি দিয়ে হরতাল বা অবরোধের নামক বা পেট্রোল বোমা বা ককটেলের একটা ভীতি আমাদের ভিতরে সঞ্চারিত করছেন, তাকে তো প্রথমে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি অত আইন জানি না, আমি আইনের ছাত্র না, আমি দ্য এসেন্স ফিলসফি নির্বাচনের কি, যা আমরা নির্বাচন করব, নির্বাচনের পথে আমাদেরকে কেউ বাধা দেবে না। জনাব বদিউল আলম মজুমদার, রাশেক রহমান যেটি বলছিলেন যে যারা নির্বাচনে বাধা দেবে তাদেরকে গ্রেফতার করার বিষয়ে নির্বাচন কমিশনারের অথরিটির কথা বলছিলেন, আপনি এই ব্যাপারে কিছু বলবেন? অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনী পরিবেশ, আমি প্রথমে যেটা বলেছি, নিশ্চিত করা। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত এবং যারা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, নির্বাচন কমিশনের অবশ্যই দায়িত্ব যে তাদেরকে আইনের আওতায় আনা, তারা যাতে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। স্থান থেকে হরতালের ঘোষণা দিয়েছে, অপরাধের ঘোষণা দিয়েছে, আমি নিশ্চিত না সেটা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কিন্তু যারা নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করছে কোনোভাবেই,
তাদেরকে অবশ্যই যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত, যারা বিভিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার হরতাল অবরোধ যদি চলতে থাকে সেটি কি নির্বাচনকে প্রভাবিত বা ব্যাহত করবে না? এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হরতাল অবরোধ এগুলো গণতান্ত্রিক অধিকার নয়, কিন্তু আমাদের রাজনীতিবিদরা বলে এগুলো গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটা গণতান্ত্রিক অধিকার এই অর্থে যে আমার হরতাল, আমার অবরোধ করার অধিকার আছে, কিন্তু একইভাবে যে আপনি হরতাল করবেন, অবরোধ করবেন, কিন্তু আমাকে বাধ্য করা, আমার অধিকার হরণ করার আপনার কোনো অধিকার নাই। কিন্তু এখন যেভাবে হরতাল অবরোধ এবং বিভিন্ন রকমের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, এটা অন্যের অধিকার হরণ করা হচ্ছে। তাই এগুলো কোনোভাবেই ওই যে গণতান্ত্রিক অধিকার নয়। তো আমি যেটা মনে করি, আপনি ওই যে আবারও পুরানো কথা যে আমরা যে দলীয় নির্দলীয়র ব্যাপারে আমি একটা উদাহরণ দিই। 2008 সালের 4 অগাস্ট 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। ওই যে রাজশাহী, তারপর খুলনা, বরিশাল এবং সিলেট। সেখানে 46 জন, আমার যতটুকু মনে পড়ে 46 জন প্রার্থী ছিল, কারণ সেখানে কোনো দলীয় মনোনয়ন হয়নি। আর এরপরে 15ই ফেব্রুয়ারি 2013-তে ওই 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল এবং সেখানে দলীয় মনোনয়ন হয়েছিল। সেখানে মাত্র 12 জন প্রার্থী ছিল। তো যখন প্রার্থীর সংখ্যা কমে যায়, তখন যোগ্য প্রার্থীর সংখ্যা কমে যায়, তখন যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার ওই যে সম্ভাবনাও কমে যায় এবং এতে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হয়। তো আমি মনে করি যে নির্বাচন কমিশন হলো যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন কমিশনের দায়িত্ব হলো যে নাগরিকের অধিকার নিশ্চিত করা। এবং নাগরিকের অধিকার কি? নাগরিকের অধিকার হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তাদের দাবি এবং তাদের এটা অধিকার। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচনের পরিবেশ। আমি একটু 1 মিনিটে 1 বাক্যে শেষ করতে। নির্বাচনের কমিশনের দায়িত্ব যে যথাযথ পরিবেশ নিশ্চিত করা, যারাই প্রার্থী হতে চায় তারা যেন প্রার্থী হতে পারে এবং জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি কোনোভাবেই যেন নির্বাচনী প্রক্রিয়াকে, নির্বাচনী ফলাফলকে অযাচিতভাবে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন যদি এই দায়িত্ব পালন না করে, তাহলে নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। রাশেক রহমান, সংক্ষেপে বলবেন একটু সময়। সংক্ষেপে বলছি। প্রথম কথা হচ্ছে যে বদিউল আলম সাহেব যেই মডেলটার কথা বললেন, যে দলীয় ইনভলভমেন্ট না থাকলে, দলীয় এন্ডোর্সমেন্ট না থাকলে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়, কথা তো ঠিক। এটা হাজার হাজার বছর আগে প্লেটোর সময় যে ডেমোক্রেসির কনসেপ্ট তৈরি হয়েছিল সেই জায়গায় যেতে হবে। এটা তো হবে না। তাহলে সংসদ সদস্য নির্বাচনে দল না থাকলে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হবে। এখন আমি বারবার বলছি, বাস্তবতার বিরুদ্ধে তো যে লাভ নেই। যেটা বাস্তব সেটার কাছে থাকতে হবে, সেটাকে ধারণ করতে হবে। লেনিনের একটা কথা আছে, গো টু ইউর পিপল, লিভ উইথ ইউর পিপল, লার্ন ফ্রম ইউর পিপল, লাভ ইউর পিপল। অর্থাৎ তোমার লোকের কাছে যাও, তার সাথে থাকো, তার কাছ থেকে শিখো এবং তাকে ভালোবাসো। মানুষের কাছাকাছি না গিয়ে আপনি আপনার মস্তিষ্কটি আপনার মাথার ভিতরে বন্দি করে রেখে আপনি অনেক তথ্য, অনেক আইডিয়া, অনেক কিছু দিতে পারেন, এটা তো হবে না। আমরা সামনে আগাতে চাই। সিটি কর্পোরেশন নির্বাচন যেহেতু চলে এসেছে, বর্তমান বাস্তবতায় কি কি করা যায় সেই জিনিস নিয়ে আলাপ করলে আমার মনে হয় আপনার টক শোটা অনেক বেশি আমাদেরকে সেবা দিতে পারতো। আর মানে এমন একটা আইডিয়া নিয়ে আলাপ করছে যেটা হাজার বছরও কোনোদিন আর হবে না। তাহলে সব নির্বাচন থেকে দল উঠিয়ে দেন না, শত শত প্রার্থী হবে, ভোটারের থেকে প্রার্থীর সংখ্যা হবে বেশি, তারপর কি হবে? এবং একটা জিনিস বলে নেই, হরতাল গণতান্ত্রিক অধিকার, অবরোধ গণতান্ত্রিক অধিকার। হরতাল তখনই সফল হবে যখন আমি কারো ডাকা হরতালে কনভিন্সড হয়ে নিজে কাজে যাব না বা রাস্তায় নামবো না বা আমি কোঅপারেট করবো না। ওই জায়গা পর্যন্ত হরতাল গণতান্ত্রিক। আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, মানে এই বদিউল আলম মজুমদার সাহেবের এই কথাটায়, লাস্ট কথাটি যে স্টেটমেন্টটা উনি দিলেন। আমি সোশিওলজির একজন স্টুডেন্ট হিসেবে আমি আবারও বলছি যে আমরা যে উন্নয়ন অনুন্নয়নের কথা বলি, উন্নত দেশ, অনুন্নত দেশ বা অনুন্নত বিশ্ব যেখানেই দেখি আমরা, এই যেমন আমি ছোট করে বলছি, যেমন আমি লেবার ইউনিয়ন নিয়ে কাজ করি, আমাদের একটা বড় সমস্যা বলা হয় মাল্টিপ্লিসিটি অফ ইউনিয়ন। একটা বড় সমস্যা যে অনেক ইউনিয়ন, অনেক লেবার লিডার্স। একই কথা আফ্রিকায় যান আপনি, ভারতের মতো জায়গায়, যে অনেক মানে এই যে ল্যাঙ্গুয়েজের সমাহার বা অনেক এথনিক গোষ্ঠী
তাদের পলিটিক্যাল ইয়ে, আপনি যত পৃথিবী উন্নত হবে সমস্ত জায়গায় কিন্তু আপনি দেখবেন যে সেখানে আপনার প্রার্থীর সংখ্যা রিলেটিভলি কমে এসছে। এটা একটি বড় ইন্ডিকেটর, ভালো নির্বাচন বলেন, ভালো ব্যবস্থা বলেন। জনাব আর জিয়া হরতাল রহমান, অবরোধ, আমি ধন্যবাদ শেষ আপনাকে, 10 ধন্যবাদ সেকেন্ডে জানাতে একটু হচ্ছে। শেষ করছি। হরতাল অবরোধ আমার কাছে মনে হয় যে এটি আমার কাছে এখন মোটেও সমস্যা মনে হচ্ছে না। আমি বরং একটু ভীত যে বেগম খালেদা জিয়া যে কথাটি বলেছেন লাস্ট দিন যে আন্দোলন চলবে, আমার কাছে মনে হয়েছে যে উনি প্রকারান্তরে বলেছেন। জনাব জিয়া রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাশেদ রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং বদিউল আলম মজুমদার, আমাদের হাতে আজকে একদমই সময় নেই। যে আমাদের জাতীয় নির্বাচন দলীয়ভাবে হওয়ার কথা, এটা বিধিগতভাবে আইনগতভাবে, কিন্তু আমাদের স্থানীয় সরকার ধন্যবাদ নির্বাচন বদিউল আলম এখন মজুমদার, দলীয়ভাবে আপনাকে হওয়ার ধন্যবাদ। কোনো বিধান নেই। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।